আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি এই ক্লাসটাতে সমাস প্রক্রিয়ার শব্দ গঠন যে পরিচ্ছেদটা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে এখান থেকে অ্যাটলিস্ট একটা হলেও এমসিকিউ আসেই আসে, কোনোভাবেই স্কিপ করা হয় না। সেই টপিকটা নিয়ে আজকে আমি পড়াতে এসেছি এবং আজকের ক্লাসে আমি সমাস নিয়ে বিগত বছরগুলোতে যেই এমসিকিউ গুলো এসেছে বিভিন্ন বোর্ডে এসএসসি পরীক্ষায় সেগুলো সলভ করব। সো ক্লাসের শুরুতেই একটু তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যে তোমরা কে কোন স্কুল থেকে এসএসসি পরীক্ষা অ্যাটেন্ড করছো, অর্থাৎ তোমার স্কুলের নামটা তোমরা একটু কমেন্টে লিখে জানাও। পাশাপাশি এই লাইভটা এক্ষুনি শেয়ার দিয়ে দাও, কারণ আজকের লাইভে যে প্রবলেমগুলো বা যে কোশ্চেনগুলো যেই এমসিকিউ গুলো আমরা সলভ করব সেখান থেকেই তোমার এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে। সো পরবর্তীতে যাতে আবার রিভাইজ দিতে পারো, এই লাইভটা যাতে টেন মিনিট স্কুলের পেজ থেকে, টেন মিনিট স্কুলের ফেসবুক গ্রুপ থেকে বা ইউটিউব থেকে হারিয়ে না যায়, তোমার নিজের ফেসবুক প্রোফাইলে যাতে এটা থেকে যায় এবং পরবর্তীতে তুমি যখন খুশি তখন যাতে রিভাইজ দিতে পারো, এর জন্য করণীয় হচ্ছে লাইভটা এক্ষুনি শেয়ার দিয়ে দাও। পাশাপাশি তোমার একজন ক্লোজ ফ্রেন্ডকে এই লাইভটার কমেন্ট সেকশনে একটু মেনশন করে দাও, যাতে তোমার বন্ধুরাও এই লাইভটা দেখে উপকৃত হতে পারে। আজকের এই লাইভে আমাদের সমাস সংক্রান্ত যে আলোচনা, সেই আলোচনাটা আমরা করব একটু কম কম। আমরা মূলত সমাস নিয়ে বিভিন্ন বোর্ডগুলোতে বিগত বছরে যেই প্রশ্নগুলো এসেছে এমসিকিউ সেগুলো সলভ করব। মনে করো ঢাকা বোর্ডে কেমন প্রশ্ন হয়েছে, মাদ্রাসা বোর্ডে কেমন প্রশ্ন হয়েছে, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট সবগুলো বোর্ডে সমাস নিয়ে রিসেন্ট ইয়ারগুলোতে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো সলভ করব। এবং সেগুলো সলভ করতে গিয়ে যেই জায়গাগুলোতে আমরা হয়তো বা বেসিক একটু আটকে যাব, যেই জায়গাগুলো আমাদের একটু ব্রাশ আপ করার দরকার হবে বা যেই জায়গাগুলো আমাদের একটু ঝালিয়ে নেওয়া দরকার হবে, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। অলরাইট, সো আমি একটু ক্লাসের শুরুতেই দেখে নেই যে কারা কারা কোন কোন জায়গা থেকে আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে, তারপর আমরা আমাদের মূল ক্লাস, মূল আলোচনায় কিন্তু চলে যাব। অল রাইট, সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক বন্ধুরা ইতিমধ্যে জয়েন করে ফেলেছে। তোমরা একটু লাইভটা শেয়ার করে ফেলো, বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে ফেলো, তারপর আমি আমাদের আজকের ক্লাসের স্লাইডে চলে যাব। আজকের ক্লাসের স্লাইডে তোমরা দুইটা পার্ট দেখতে পারবে। একটা হচ্ছে সমাজটার একদম বেসিক আলোচনা, যে বেসিক আলোচনাটা অলরেডি আমাদের বাংলা হামলা মিশনে আমরা অলরেডি সমাস নিয়ে বেসিক আলোচনাটা করেছি। আজকে মূলত টার্গেট হচ্ছে প্র্যাকটিসে যাওয়া, অর্থাৎ বেসিকটা যাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এখন আমাদের একটু বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দেখতে হবে যে ডিফিকাল্টি লেভেলের প্রশ্ন বিভিন্ন বোর্ডে প্রতি বছর আসছে সেই ধরনের প্রশ্ন আমরা সলভ করতে পারি কিনা। সো আজকে আমরা ক্লাসের স্লাইডের দ্বিতীয় যে পার্টটা রয়েছে, অর্থাৎ যেখানে কিনা বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। অল রাইট, ঠিক আছে। ঢাকা থেকে বন্ধুরা জয়েন করেছে অনেকে আমাদের সাথে, ভেরি গুড। তারপর আমাদের সাথে তোমাদের টিচাররাও জয়েন করেছে, যেমন তোমাদের ফারিহা তাবাসসুম প্রান্তি আপু জয়েন করেছে, ঢাকা থেকে চলে এসেছে ও। অলরাইট, মিরাপুর বাচ্চা মিয়া উচ্চ বিদ্যালয় থেকে অনেকজন বন্ধু এসেছে, ভেরি গুড, ঠিক আছে। কোহেলি সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ঐশী ওয়ালাইকুম আসসালাম। সো আমরা ঠিক 10টা 35-এ, অর্থাৎ আর 2 মিনিট তোমাদের সাথে একটু আড্ডা আলোচনা দিয়ে আমরা আমাদের মূল পার্টটাতে চলে যাব। ওকে, ঠিক আছে। রাকিব জয়েন করেছে আমাদের সাথে আহ ভাঙ্গাচাড়া ইউনাইটেড হাই স্কুল থেকে, ভেরি গুড। তাসকিয়া আক্তার ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে একবারে ওয়ালাইকুম আসসালাম বলে দিচ্ছি। যারা জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। বগুড়া থেকে ফিহা জয়েন করেছে আমাদের সাথে, রবিউল ইসলাম জয়েন করেছে আমাদের সাথে কুমিল্লা থেকে। তার মানে স্টুডেন্টরা কিন্তু এখন নিজেদের স্কুলের নামের পাশাপাশি বোর্ডগুলো লিখে ফেলছে, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে আসলে কোন কোন বোর্ড স্টুডেন্টরা আমাদের সাথে এই লাইভ ক্লাসটাতে জয়েন করেছে। সো যারা যারা লাইভ ক্লাসটা অলরেডি শেয়ার করে ফেলেছো তারা কমেন্টে লিখো শেয়ার ডান, তারপর আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। পাবনা থেকে আহ তারিম জয়েন করেছে আমাদের সাথে, নাসিফ মোল্লা ওয়ালাইকুম আসসালাম। রিতা হাই ভাইয়া বলেছে, হ্যালো রিতা কেমন আছো তুমি। নুরুল্লাহ রিজভী ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েন করেছে, রানী সরকার জয়েন করেছে দত্তকান্দি কে এম হাই স্কুল থেকে, ভেরি গুড। তন্ময় আসছে সাভার থেকে। অল রাইট, সো যারা যারা লাইভটা শেয়ার করেছে তারা কি কমেন্টে লিখেছে শেয়ার ডান? ওকে, অনেকেই লিখছে, যেমন সাকিব লিখেছে শেয়ার ডান, ভেরি গুড। চমৎকার, দুর্দান্ত, ফাটাফাটি একটা রেজাল্ট আমরা যদি করতে চাই তাহলে আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আমাকে একটু ফার্স্টে কমেন্টে বলো তো, আমরা যে এই গ্রুপটাতেই বাংলা হামলা ফ্রি মিশনের প্রথম লাইভ ক্লাসটা নিয়েছিলাম, যেখানে আমি সমাস নিয়ে আলোচনা করেছি, আজকে ক্লাসের স্লাইড উল্টানোর সময় হয়তোবা তোমরা ওই স্লাইডগুলো দেখবা, কিন্তু আমাকে একটু বলো তো প্রথম ক্লাসটা কারা কারা করেছি, অর্থাৎ বেসিকের সকল ঘাটতি কারা কারা অলরেডি পূরণ করে ফেলেছি তারা একটু হাত রেইজ করো, যাতে করে আমি বুঝতে পারি আজকে ক্লাসটা কাদের জন্য, মেজরিটি কারা। ওকে, সো অনেকেই জয়েন করে ফেলছে, চলো তাহলে আর দেরি না করে আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসের স্লাইডে।
সো আমরা আজকে ক্লাসে স্লাইডে চলে যাই। ইয়াস। সো আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলা দ্বিতীয় পত্রে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন। আমাদের যে এসএসসি শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স রয়েছে, এসএসসির যেই টেস্ট পরীক্ষার ফ্রি একটা কোর্স রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তবে সেগুলো পরবর্তীতে। আমরা এখন চলে যাব বেসিক নিয়ে আলোচনা করছি না, কারণ সকল বেসিক আমরা অলরেডি এই গ্রুপেই আলোচনা করে ফেলেছি। চলো আমরা একটু কোয়েশ্চেন সলভ করবো, বাট ক্লাসের স্লাইডে তোমরা এগুলো পেয়ে যাবা। আজকের ক্লাসের পরে আমি ক্লাসের স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। ক্লাসের স্লাইড পাওয়ার জন্য তোমাদের একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। আর যারা ক্লাসটা শেয়ার করবা তাদেরকে আমি নিজেই পার্সোনালি ইনবক্স করে দিব। যারা এই লাইভ ক্লাসটা শেয়ার করবা তাদেরকে আমি ক্লাসের স্লাইডটা ক্লাসের পরে পাঠিয়ে দিব। সো এইখানে সবগুলো বেসিক কিন্তু দেওয়া আছে। ক্লাসের স্লাইডটাও যদি তুমি প্রপারলি পড়ো তাহলে কিন্তু তোমার সমাসের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আজকে আমরা করব কি, আজকে আমরা মূলত সমাসের প্রশ্ন সলভ করব। ওকে, চলে আসলাম আমাদের এমন একটা প্রশ্ন যেটা ঢাকা বোর্ডে 2025 সালে এসেছে এবং বরিশাল বোর্ডে 2025 সালে এসেছে। আমরা যখন এমসিকিউ গুলোর উত্তর করব কমেন্টে, তখন আমাদেরকে একটু লিখতে হবে 1A অথবা 1B, 1C। 1 নম্বর প্রশ্নের BCD যেটা উত্তর দাও সেটা লিখবা। সো প্রথম প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হাতাহাতি কোন সমাস? হাতাহাতি কোন সমাস? আমরা জানি যে পারস্পরিক যখন কোনো ক্রিয়া হয়, যখন একটা সমাসে একই রকমের কাজ দুইজন করে বা পারস্পরিক ক্রিয়া, তখন সেটাকে বলা হচ্ছে ব্যতিহার সমাস। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ব্যতিহারটা কোন মেইন ক্যাটাগরির মধ্যে পড়ে? ব্যতিহার সেটা বলছি, তার আগে আরো কয়েকটা এক্সাম্পল দেই। হাতাহাতি, মারামারি, লাঠালাঠি, কিলাকিলি, ঘুষাঘুষি, জুতাজুতি, ঠিক আছে, ধাক্কাধাক্কি, এরকম যতগুলো আছে সবগুলো হবে যে ব্যতিহার। প্রশ্ন হচ্ছে যে ব্যতিহার কোন সমাস? আচ্ছা, ব্যতিহার কোন সমাস? আচ্ছা, বেসিক। হাসিনা খাতুন শেয়ার ডান করে ফেলেছে, ভেরি গুড। রানী সরকার শেয়ার করে ফেলেছে। মোবাশিরা বলছে আমি করি নাই। আয় হায়, কি করো নাই তুমি? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এটার উত্তর কি বলো তো? এটার উত্তর বলে ফেলো। হাতাহাতি কোন সমাস? হাতাহাতি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। এখানে কিন্তু ব্যতিহার নাকি সেটা জানতে চায় না, এখানে জানতে চেয়েছে মেইন ক্যাটাগরিটা কি, সেটা কি দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয় নাকি বহুব্রীহি। মেইন ক্যাটাগরি কোনটা? এখানে মেইন ক্যাটাগরি হচ্ছে বহুব্রীহি সমাস, কারণ এটা ব্যতিহার বহুব্রীহি সমাস। পারবো আমরা সবাই? পেরেছি আমরা এটা সবাই? পেরেছি। ওকে, ভেরি গুড, 1 ডান। আরো অনেকগুলো প্রশ্ন, 2 গো। 1 ডান, 19 টু গো। আমি টোটাল 20টা বোর্ড কোশ্চেন সলভ করবো এবং বোর্ড কোশ্চেন গুলো সলভ করার সময় যেই যেই বেসিক গুলো আমাদের লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সো 1 নম্বরটা আমরা বুঝে ফেললাম, ঠিক আছে। 1 নম্বর আমরা পারবো। পরের প্রশ্নটা দেখি। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? এটা এসেছে রাজশাহী বোর্ডে 2025 সালে। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? এ মন মাঝি, বি চন্দ্রমুখ, সি ঘি ভাত এবং ডি হচ্ছে ত্রিফলা। দেখি এইটা বলো তো, তোমরা না পারলে আমি বুঝিয়ে দিব যে কেন এটা রূপক কর্মধারয় সমাস হলো। কেন এটা রূপক কর্মধারয় সমাস হলো, তোমরা যদি উত্তরটা না পারো, বেসিকে যদি ঘাটতি থাকে, তাহলে আমি সেটা বুঝিয়ে দিব। আর যদি তোমরা সবাই পেরে যাও রূপক কর্মধারয় সমাস, তাহলে তো খুবই ভালো। তাহলে তো তোমরা অলরেডি ইউ আর অ্যাডভান্সড, অলরেডি ইউ আর প্রিপেয়ার্ড ফর ইউর এসএসসি এক্সাম। সেটা তো আরো ভালো হয়, তাই না? ওকে, সো এবার বলো রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা? মন মাঝি, চন্দ্রমুখ, ঘি ভাত নাকি ত্রিফলা? কোনটা? ABCD কোনটা হবে? নিহারিকা, আমাদের রেগুলার একজন স্টুডেন্ট নিহারিকা বলেছে একে ডি হবে। ওকে, ত্রিফলা বললা? ও সরি, এক না তো, দুইয়ের উত্তর জিজ্ঞেস করছি নিহারিকা। দুইয়ের উত্তর কি হবে? সো আমাদের লাইভে প্রায় 200 স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। যারা যারা এখনো লাইভটা শেয়ার দাও নাই, নিজেদের পার্সোনাল প্রোফাইল থেকে একটু শেয়ার করে দাও। অনেক সময় অনেকে শেয়ার করো এই গ্রুপটাতে, এই গ্রুপে তো শেয়ার করে লাভ নেই, এই গ্রুপে এমনিতেই অনেক লাইভ ক্লাস হয়। সো এই গ্রুপে যদি শেয়ার করো কখনোই তুমি আর খুঁজে পাবে না পরবর্তীতে। সো তোমার যেটা করতে হবে, এই লাইভটা একটু নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে ফেলো। সো 2 নম্বরের উত্তর কি? 2 নম্বরের উত্তর হচ্ছে মন মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি। বি ইজ দা, সরি, এ ইজ দা কারেক্ট আনসার। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে এ মন রূপ মাঝি। রূপক কর্মধারয় সমাস কোনগুলো হয়? যেই সমাসগুলোতে আমরা দেখি, যেই সমাসগুলোতে আমরা দেখি যে কি হয়, যে সমাসগুলোতে আমরা দেখি যে, ইয়াস, যেই সমাসে আমরা দেখি যে এমন একটা ব্যাস বাক্য বা এমন একটা সমস্ত পদ দেওয়া আছে
যেটা আসলে কল্পনাই শুধুমাত্র সম্ভব। যেটা আসলে কিসে সম্ভব? যেটা শুধুমাত্র কল্পনাতেই সম্ভব, যেটা আসলে বাস্তবে সম্ভব না। যেমন মন রূপ মাঝি, আমার মনটা কি আসলে মাঝির সাথে তুলনাযোগ্য? কই আছে মন আর কই আছে মাঝি। এই কারণে এটা একটা রূপক কর্মধারয় সমাস। তারপর মনে করো হচ্ছে বিষাদ চিহ্ন, আমি যদি বলি আমার মনের যে দুঃখ, দুঃখ শব্দটারই আরেকটা প্রতিশব্দ হচ্ছে বিষাদ। আমার দুঃখটা, আমার বিষাদটা সিন্ধুর মতো বড়, সমুদ্রের মতো বড়, নদীর মতো বড়। দুঃখকে কি আসলে নদী বা সমুদ্রের সাথে তুলনা করা যায়? উত্তর হচ্ছে যায়, শুধুমাত্র আমাদের কল্পনায়। এই জন্যই এটাকে আমরা বলি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ক্লিয়ার? ভেরি গুড। ঠিক আছে, তারপরে দেখি পরের প্রশ্ন। প্রশ্ন নাম্বার 3, পারস্পরিক ক্রিয়ার কোন অবস্থা তৈরি হলে তাকে বহুব্রীহি সমাস বলে? কোন বহুব্রীহি সমাস বলে? চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছে। একটু আগেই কিন্তু আমরা 1 নম্বর প্রশ্নে কিন্তু এটা সলভ করেছি। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে তাকে কোন বহুব্রীহি সমাস বলে? সমানাধিকার, ব্যাধিকরণ, ব্যতিহার, নাকি, ও সরি, দুইবার ব্যতিহার চলে এসেছে। এটার উত্তর ব্যতিহারই হবে। দেখি তোমরা বলো, তিনের কত হবে? তিনের কত হবে? ভেরি গুড। সাদিকুল ইসলাম সিয়াম শেয়ার ডান করে ফেলেছে, কিন্তু শেয়ার বানানটা ভুলে গেছো কেন সিয়াম? শেয়ার বানানটা হবে SHARE, শেয়ার। বাবারে বাবা, তানিম বলেছে চোখে ঘুম আর হাতে আগুন। তুমি কি ফায়ার ফাইটার নাকি? শেয়ার ডান বলেছে রুজিনা, ভেরি গুড। সো এটার উত্তর কি হবে? তিনের উত্তর পারবো? তিনের উত্তর হবে হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস, যেটা একটু আগে আমরা দেখেছি। ব্যতিহার বহুব্রীহি সমাস। ওকে, ব্যতিহার বহুব্রীহি সমাস। 4 নম্বর প্রশ্ন যদি দেখি, ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? এই প্রশ্নটা এসেছে সিলেট বোর্ডে 2025 সালে, মাদ্রাসা বোর্ডে 2024 সালে। ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? আমরা জানি যেই সমাসের পূর্বপদটাও হচ্ছে নাউন, পরপদটাও হচ্ছে নাউন, অর্থাৎ পূর্বপদটাও বিশেষ্য, পরপদটাও বিশেষ্য, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। হাতে খড়ি, না তো, এখানে এটা তো অন্য সমাস। লাল পেড়ে, ঠিক আছে। গোঁফ খেজুরে, আচ্ছা দেখো গোঁফ, গোঁফ কোনটা? এই যে এখান দিয়ে যে থাকে নাকের নিচে মুখের উপরে যে একটা চুল থাকে না, এটাকে বলা হচ্ছে গোঁফ। আর খেজুর কি? খেজুর তো খাওয়ার খেজুর, তাহলে গোঁফ এটা একটা নাউন। খেজুরে, খেজুর এটাও একটা নাউন, তাই না? তাহলে কি হবে? তিনের উত্তর, না চারের উত্তর কি হবে তাহলে বলো তো? চারের উত্তর, চারের উত্তর দেখি পারি কিনা। ফারিয়া ইসলাম বলছে শেয়ার ডান, ভেরি গুড। প্রশ্ন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন কি হবে? চারের উত্তর 4, চারের উত্তর হচ্ছে গোঁফ খেজুরে। কেন? আমি কিন্তু বলেছি ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে কি হয়, পূর্বপদটাও নাউন হয়, পরপদটাও নাউন হয়, অর্থাৎ পূর্বপদটাও বিশেষ্য হয়, পরপদটাও বিশেষ্য হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। এখানে গোঁফ, গোঁফও একটা নাউন। খেজুর, খেজুর তো একটা ফলের নাম, খেজুর একটা নাউন। তাহলে দুইটাই হচ্ছে নাউন, পূর্বপদ নাউন, পরপদ নাউন, তাহলে এটাকে আমরা বলতে পারি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ক্লিয়ার হলে একটু ক্লিয়ার বলে ফেলবো, যে কোনো প্রশ্ন সলভ করার পরে সেটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয় যে কেন এই প্রশ্নটার এই উত্তর হলো, আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা কমেন্টে লিখবো ক্লিয়ার। অলরাইট, এরপর যাই আমরা হচ্ছে 5 নম্বর প্রশ্নে। কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই অর্থ প্রধান? খুবই সহজ প্রশ্ন। বরিশাল বোর্ডে 2025 সালে এসেছে, যশোর বোর্ডেও 2025 সালে এসেছে। কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই অর্থ প্রধান? মনে করো এইরকম যে সমাসগুলো রয়েছে, মা বাবা, ভাই বোন, দাদা দাদি, খালা খালু, ফুফা ফুফু, দা কুমড়া, কাগজ কলম, কলম পেন্সিল, বই খাতা, ব্যাট বল। এই যে সমাসগুলো রয়েছে যেখানে পূর্বপদ এবং পরপদ দুইটারই অর্থের প্রাধান্য সমান সমান, বা দুইটাই আসলে অর্থের প্রাধান্য পায়, সেই সমাসকে আমরা কি বলি? 5 নম্বর প্রশ্ন, কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই অর্থ প্রধান? অপশন এ কর্মধারয়, বি হচ্ছে দ্বন্দ্ব, সি হচ্ছে তৎপুরুষ, আর ডি হচ্ছে বহুব্রীহি। ভেরি গুড আশিক রেজা, অনেক ধন্যবাদ। আশিক রেজাও শেয়ার ডান করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটার উত্তর কি বলো? কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই অর্থ প্রধান? বরিশাল, যশোর, কর্মধারয়, দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, কোনটা? ওকে, সো প্রশ্ন নাম্বার 5, 5-এর উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস। প্রশ্ন নাম্বার 5-এর উত্তর হচ্ছে বি, দ্বন্দ্ব সমাস। আমরা কি পেরেছি? 5-এর উত্তর হবে হচ্ছে বি, দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার আমাদের কাছে? ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলবো, আর যদি কারো কোনো কনফিউশন, কোয়েরি বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেটা কমেন্টে লিখে ক্লিয়ার করে ফেলবো।
ঠিক আছে। জি, রুবাইয়া তানজিন বলেছে ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তারপর দেখি, সাদিকুল ইসলাম সিয়াম বলছে স্যার আপনার নাম্বারটা লাগবে প্লিজ। অবশ্যই, ওয়াই নট, আমার নাম্বার হচ্ছে 16910, এই নম্বরে কল দিলেই হবে। 6 নম্বর প্রশ্ন দেখি। এই প্রশ্নটা এসেছে কুমিল্লা বোর্ডে 2025 সালে, ঢাকা বোর্ডে 2024 সালে। তার মানে দেখো, প্রশ্ন কিন্তু রিপিট হয়। দেখেছো, এসএসসি পরীক্ষার প্রশ্ন, বিশেষত বাংলা দ্বিতীয় পত্র যেহেতু হুবহু তোমার বাংলা ব্যাকরণ বোর্ড বইটা থেকে দেয়, এই জন্য প্রশ্ন কিন্তু রিপিট হয়। তো এখন এটা বলো, রাজপথ কোন সমাসের উদাহরণ? রাজপথ, পথের রাজা রাজপথ যদি লিখি, রাজার পথ হতে পারে আবার পথের রাজা হতে পারে, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো। তার আগে বলো এটা কোন সমাসের উদাহরণ। 6 নম্বর, প্রশ্ন নম্বর 6। আজকের ক্লাসের স্লাইডটা ক্লাসের পরপরই, এই লাইভ ক্লাসটা যারা শেয়ার দিচ্ছ তাদেরকে আমি মেসেঞ্জারে ইনবক্স করে পাঠিয়ে দিব। সো লাইভটা যারা এখনো শেয়ার দাও শেয়ার দিয়ে ফেলো, তাহলে হচ্ছে সবার আগে ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা। ওকে, সো 6 নম্বর প্রশ্ন কি, রাজপথ কোন সমাসের উদাহরণ? রাজপথ কোন সমাসের উদাহরণ? রাজপথ হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। যেমন রাজহাঁস, হাঁসের রাজা, তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে রাজপথ, পথের রাজা, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। তারপরে দেখি, ক্লিয়ার বলেছে রাকিব গাজী। 7 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ডে 2025 সালে এসেছে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? প্রশ্ন নম্বর 7, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? দিনাজপুর বোর্ডে 2025 সালে এসেছে। কাজল কালো, বিজয় পতাকা, সিংহ পুরুষ নাকি বৌভাত, কোনটা হবে? প্রশ্ন নম্বর 7, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? দিনাজপুর বোর্ড 2025 সালে এসেছে। কাজল কালো, বিজয় পতাকা, সিংহ পুরুষ নাকি বৌভাত, কি হবে? আচ্ছা, প্রীতি রোজ বলেছে ভাইয়া আবার একটু বোঝান, কত নম্বর প্রশ্ন সেটা বলতে হবে প্রীতি রোজ, না হলে তো তোমার প্রশ্নটা একটা আনপ্রিটি হয়ে গেল। স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে হবে, ওকে? ঠিক আছে, এখন এইটা বলো। এখন তোমরা আমাকে বলো যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটা। মধ্যপদলোপী কর্মধারয় আসলে কোনটাকে বলে? যেই কর্মধারয় সমাসে পূর্বপদ ঠিকঠাক থাকে, পরপদ ঠিকঠাক থাকে, কিন্তু মধ্যে যে পদটা থাকে সেটা বাদ পড়ে যায়। যেমন ফর এক্সাম্পল, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, যখন এটা সমস্ত পদ হয় বা যখন এটা সমাসবদ্ধ হয়, তখন দেখবা যে ওই সিংহাসনের চিহ্নিতটা বাদ পড়ে গেছে। তার মানে সিংহ ঠিকঠাক আছে, পূর্বপদ ঠিকঠাক আছে, আসন পর্বত সেটাও ঠিকঠাক আছে, বাদ পড়ে গেছে বেচারা মধ্যপদ চিহ্নিত। তো বিজয় পতাকা মানে কি? বিজয় সূচিত পতাকা হতে পারে, বিজয় খচিত পতাকা হতে পারে, বিজয় চিহ্নিত পতাকা হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু সে যাই হোক, এখানে মধ্যপদটা বাদ পড়ে গেছে, কারণ এখানে বিজয়ও আছে, এখানে পতাকাও আছে, বাদ পড়ে গেছে হচ্ছে বেচারা মধ্যপদটা। ওকে, ঠিক আছে সিয়াম, দিব দিব, ক্লাস যারা শেয়ার করেছো তাদেরকে আমি ক্লাসের স্লাইডটা দিয়ে দিব। তাসকিয়া আক্তারও শেয়ার ডান বলেছে, ভেরি গুড। সো কারেক্ট আনসার হচ্ছে বিজয় পতাকা। 7-এর উত্তর হবে বি, বিজয় পতাকা। আহ ওকে, বুঝতে পেরেছি আমরা। 7-এর উত্তর হচ্ছে 7-এর বি, বিজয় পতাকা। মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে 7-এর বি, বিজয় পতাকা। 8 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডে 2025 সালে আসা, সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ময়মনসিংহ বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন। আলু সিদ্ধ, মধু দ্বারা মাখা, চোখে মুখে নাকি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে? আমার কাছে মনে হয় এটা মধু মাখা হবে, মধু দ্বারা মাখা। এখানে মধুর পর একটা দ্বারা ছিল, এটাকে আমরা অনুসর্গ বলতে পারি, এবং এই অনুসর্গটা লোপ পেয়ে মধু মাখা হয়ে গেছে, মধু দ্বারা মাখা থেকে মধু মাখা হয়ে গেছে। এই জন্য আমার কাছে মনে হয় এইটা অপশন বি হবে। তবে তোমাদের কাছে যদি ভিন্ন কোনটা মনে হয় তোমরা সেটাও বলতে পারো। কি হবে বলো? ওহিদুল্লাহ বলেছে শেয়ার ডান, ভেরি গুড। যারা শেয়ার দিয়েছো তাদেরকে ক্লাসের স্লাইডটা ক্লাসের পর পাঠিয়ে দিব। আহ শুভ শেয়ার করে ফেলেছে, বুঝছি এটা। 8 নম্বরের উত্তর কি হবে? বর্ষা ইসলাম বলছে ভাইয়া আমার নামটা নেন, নিলাম, এখন কি হবে? তারপরে 8-এর উত্তর কি হবে? 8-এর উত্তর বলো ঝটপট, তোমরা কিন্তু দেরিতে দেরিতে উত্তর দিচ্ছ। 8-এর উত্তর বলে ফেলো। 8-এর উত্তর হচ্ছে বি, মধু মাখা। আগেই কিন্তু বলেছিলাম মধু দ্বারা মাখা। এখানে মধুর পর যে দ্বারাটা রয়েছে সেটা একটা অনুসর্গ, এবং এই অনুসর্গটা লোপ পেয়েছে দেখেই আমাদের এই যে প্রশ্নটা, সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি, সেটা হচ্ছে মধু মাখা, মধু মাখা।
আচ্ছা, সঠিক উত্তর দিয়েছে জিথিয়া জাহান ফিহা। ওকে, বুঝতে পেরেছি। তারপর হচ্ছে ইশরাত জাহান সঠিক উত্তর দিয়েছে, মোবাশ্বির উদ্দিন বলেছে শেয়ার ডান। ভেরি গুড। 9 নম্বর প্রশ্ন দেখি। উপমিত কর্মধারয় সমাস কোনটা? রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছে, চট্টগ্রাম বোর্ডে 2023 সালে এসেছে। মন মাঝি, চন্দ্রমুখ, ঘর জামাই নাকি কাজল কালো? আচ্ছা, তো আমরা মোস্টলি দুইটা কর্মধারয় সমাস নিয়ে খুব কনফিউজ থাকি। দুইটা কনফিউজ থাকি। একটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তো এখন আমি তোমাদেরকে একটু উপমান আর উপমিত কিভাবে আলাদা করবো খুব শর্টে সেটা বুঝিয়ে দেই। উপমান কর্মধারয় সমাসে তোমরা দেখবা যে একটা একটা কিছুর সাথে আরেকটা কিছু তুলনা করা হয়েছে। উপমিত কর্মধারয় সমাসে দেখবা যে এরকম একটা তুলনা রয়েছে। তার মানে উপমান এবং উপমিত দুইটা ধরনের সমাসে আমরা দেখব যে একটা তুলনা রয়েছে। মনে করো মেসির সাথে মুরসালিনের তুলনা, কিংবা মনে করো হামজার সাথে বাইচুং ভুটিয়ার তুলনা, অথবা মনে করো রোনালদোর সাথে মেসির তুলনা, কিছু না কিছু একটা তুলনা তোমরা উপমান এবং উপমিত কর্মধারয় সমাসে পাবা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, তাহলে উপমান আর উপমিত দুইটাতেই যদি তুলনা থাকে, তাহলে আমরা আলাদা করব কিভাবে? এটা তুমি চাইলে খাতায় নোট নিতে পারো। নোট নিলে ভালো হবে, পরে মনে থাকবে, রিভাইজ দিতে পারবা। উপমান কর্মধারয় সমাসে এই যে দুইটা এন্টিটির মধ্যে তুলনা হচ্ছে, মনে করো মেসি আর মুরসালিন এই দুইজনের মধ্যে যে তুলনা করা হচ্ছে, উপমান কর্মধারয় সমাসে কিসের ভিত্তিতে তাদের তুলনা করা হচ্ছে? অর্থাৎ কমন গ্রাউন্ডটা, যেটাকে ব্যাকরণের ভাষায় সাধারণ ধর্ম বলে, সেটার উল্লেখ থাকে। ফর এক্সাম্পল, কাজল কালো, এটার ব্যাস বাক্য হচ্ছে কাজলের মতো কালো। এটার ব্যাস বাক্য হচ্ছে কাজলের মতো কালো। এই যে কাজল কালো, চিন্তা করো তো, তার মানে কাজলের সাথে কোনো কিছু একটা তুলনা করা হচ্ছে। কিন্তু কিসের ভিত্তিতে তুলনা করা হচ্ছে? সেটা হচ্ছে ওই যে জিনিসটার সাথে কাজলের তুলনা করা হচ্ছে সেটাও কালো, কাজলটাও কালো। তার মানে কাজলের সাথে অনুল্লেখিত, আনমেনশনড কোনো কিছু একটা তুলনা করা হচ্ছে যেটা কিনা কালো। বুঝতে পেরেছি? তার মানে উপমান কর্মধারয় সমাসে এই সাধারণ যে ধর্মটা, যেটার ভিত্তিতে দুইটা জিনিসকে তুলনা করা হচ্ছে সেটা থাকে, সেটার উল্লেখ থাকে। অন দা আদার হ্যান্ড, উপমিত কর্মধারয় সমাসে এই যে দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে, কিসের মাধ্যমে তুলনা করা হচ্ছে সেটা থাকে না। মনে করো আমি যদি রোনালদোর সাথে মুশফিকুর রহিমের তুলনা করি, এখন তোমার মাথায় প্রশ্ন আসবে না, আচ্ছা, যে রোনালদোর সাথে যে আপনি মুশফিকুর রহিমকে তুলনা করছেন, কিসের ভিত্তিতে তুলনা করছেন? এই যে সাধারণ ধর্মটা, কমন গ্রাউন্ডটা যদি উল্লেখ না থাকে, তাহলে সেটাকে আমরা উপমিত কর্মধারয় সমাস বলবো তুলনার ক্ষেত্রে। তুলনা যদি হয় তাহলে উপমানও হতে পারে, উপমিত হতে পারে। কিন্তু কিসের ভিত্তিতে, কোন কমন গ্রাউন্ডের ভিত্তিতে তুলনা হচ্ছে সেটা যদি উল্লেখ থাকে, তাহলে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। আর সেটা যদি উল্লেখ না থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এইখানে 9 নম্বরের উত্তর কি হবে বলো তো দেখি। 9-এর উত্তর কি হবে? 9-এর উত্তর হচ্ছে, 9-এর উত্তর হবে হচ্ছে চন্দ্র মুখ। মানে হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়, বা চাঁদের মতো মুখ। মানে এই যে আমার মুখটা, আমার এই মুখটাকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। খুবই ভালো, আই এম ভেরি হ্যাপি যে আমার মুখটাকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার মুখটাকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে কিসের ভিত্তিতে? আমার মুখটা কি চাঁদের মতো গোল? আমার মুখটা কি চাঁদের মতো জলজল করে? নাকি আমার মুখের চাঁদের মতো নিজস্ব কোনো আলো নাই? নাকি আমার মুখটা পৃথিবীর একটা উপগ্রহের মতো চারদিকে ঘুরে বেড়ায়? নাকি আমার মুখেও চাঁদের মতো কলঙ্ক আছে? এই কমন গ্রাউন্ডের উল্লেখ যেহেতু নাই, চাঁদ আছে, মুখ আছে, তার মানে চাঁদের সাথে মুখের তুলনা আছে। কিন্তু কিসের ভিত্তিতে সেটা যেহেতু উল্লেখ করা নাই, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। ক্লিয়ার হলে এবার একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। যদি ক্লিয়ার হয় কমেন্টে একটু ক্লিয়ার লিখে ফেলো। ক্লিয়ার হলে এবার কমেন্টে লিখে ফেলো ক্লিয়ার। যারা যারা ক্লাসের স্লাইডটা ক্লাসের পরপরই পেয়ে যেতে চাও, তারা এই লাইভটা শেয়ার করে ফেলো, তাহলে আমি ক্লাসের স্লাইডটা তোমাদেরকে পাঠিয়ে দিব। ওকে, 10 নম্বর প্রশ্ন। কোনটি কর্মধারয় সমাস? চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। হাতে কলমে, গোলা ভরা, পদ্ম আঁখি নাকি লাল পেড়ে? তো লাল পেড়ে হবে না, লাল পেড়ে হচ্ছে একটা বহুব্রীহি সমাস। 10 নম্বরের উত্তর দাও এবার।
ভেরি গুড। রাকিব গাজী আমার লাস্ট ফ্রি ক্লাসটা দেখেছিল, ও পেরেছে। যার সাথে তুলনা করা হয় তার হয় অপমান, যার হয় অপমান তার নাম হচ্ছে উপমান। ওকে। সামিয়া তাবাসসুম বলছে আমি অনেক আগে উত্তর দিয়েছি, আপনি দেখেননি, খুবই দুঃখিত। এরপর থেকে কি করবা জানো, তোমাদের উত্তরগুলো যাতে আমি দেখি এই জন্য লাইভটা শেয়ার করে ক্যাপশনে উত্তর লিখে রাখবা, তাহলে দেখবো। 10-এর উত্তর কি এখন বলো? প্রশ্ন নম্বর 10। কোনটি কর্মধারয় সমাস? হাতে কলমে, গোলা ভরা, পদ্ম আঁখি, নাকি লাল পেড়ে, নাকি লাল পেড়ে? কারেক্ট অ্যান্সার হচ্ছে কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে পদ্ম আঁখি। আঁখিটা পদ্মের মতো, মানে আমার চোখটা পদ্ম ফুলের মতো, এই জন্য এটাকে আমি বলছি পদ্ম আঁখি। কর্মধারয় সমাস। পারবো। 10-এর এ বলেছে আশিক রেজা, ভুল হয়েছে। সঠিক উত্তর হবে হচ্ছে 10-এর সি, পদ্ম আঁখি। 11 নম্বর প্রশ্ন যদি একটু দেখি। নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাস? মানে নিচের কোনটাতে, খুব সহজ কথা, নিচের কোনটাতে সংখ্যার ধারণা বুঝিয়েছে। বরিশাল বোর্ডে 2024 সালে এসেছে। শশব্যস্ত, চৌরাস্তা, আলু সিদ্ধ, নাকি মন মাঝি? দ্বিগু, এই সংখ্যাটা, এই শব্দটা এসেছে এই দ্বিগুণ বা সংখ্যার ধারণা থেকে। তো আমাকে বলো, শশব্যস্ত, চৌরাস্তা, আলু সিদ্ধ, মন মাঝি, এটার মধ্যে কোনটার মধ্যে আসলে একটা সংখ্যার কথা বলা আছে? শশব্যস্ত মানে হচ্ছে শশের মতো ব্যস্ত, মানে খরগোশের মতো ব্যস্ত। চৌরাস্তা মানে হচ্ছে চার রাস্তার সমাহার। আলু সিদ্ধ মানে তো সিদ্ধ আলু। আর মন মাঝি তো হচ্ছে মনরূপ মাঝি। তাহলে সংখ্যার ধারণা কোথায় আছে? চৌরাস্তাতে। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? 11-র উত্তর কি হবে? 11-র উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চৌরাস্তা। পেরেছি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চৌরাস্তা। ওকে, ভেরি গুড। সিয়াম সঠিক উত্তর দিয়েছে, তানিম সঠিক উত্তর দিয়েছে। পরের প্রশ্নটা দেখি। নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস? কুমিল্লা বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন। নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস? এইবারের প্রশ্নের উত্তর আমি দিব না, তোমরা এবার উত্তর দাও। কাজল কালো, চন্দ্রমুখ, মন মাঝি, নাকি পদ্মাকি? তোমাদেরকে কিন্তু বলেছিলাম দুইটা জিনিসের মধ্যে যদি তুলনা হয় তাহলে উপমান আর উপমিত দুইটা সমাসই হতে পারে। কিন্তু আমাদেরকে দেখতে হবে এই যে তুলনাটা করা হচ্ছে, কিসের ভিত্তিতে তাদের তুলনাটা করা হচ্ছে, সেই জিনিসটার কথা উল্লেখ আছে কিনা, সেই কমন গ্রাউন্ডটা, সেই কমন ফিচারটা বা সাধারণ ধর্মের যদি উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আর যদি সাধারণ গুণটার উল্লেখ না থাকে তাহলে সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এখন এটার উত্তর বলে ফেলো। নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস? কুমিল্লা বোর্ড 2024। 12 নম্বর প্রশ্ন, দ্রুত ঝটপট জলদি জলদি। পরীক্ষার এমসিকিউ সলভ করার ক্ষেত্রে কিন্তু এত সময় পাবা না, এত আড্ডা আলোচনা দিয়ে অন্যের প্রশ্নের উত্তর দেখে এরপর নিজেরটা তাকাবা, এত সময় পাবা না। 12-র উত্তর কি হবে? 12-র উত্তর হবে হচ্ছে কাজল কালো। কাজলের মতো কালো, কাজল কালো। দেখো এখানে দুইটা জিনিসের তুলনা করা হয়েছে, কাজলের সাথে কোনো কিছু একটা তুলনা করা হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে যেই কমন ফিচার সাধারণ ধর্মের ভিত্তিতে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে কাজলও কালো, যেটা তুলনা করা হচ্ছে সেটাও কালো। এই জন্য এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। ওকে, ঠিক আছে। সো শেয়ার ডান যারা করেছে তারা শেয়ার ডান করে লিখে ফেলো। যাদের যাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার তারা কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। পরের প্রশ্নে যাই। গোলাপ নামের ফুল, মানে হচ্ছে গোলাপ ফুল, এটা কোন সমাসের উদাহরণ? প্রশ্ন নম্বর 13, ময়মনসিংহ বোর্ডে 2024 সালে এসেছে। দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ, নাকি কর্মধারয়? গোলাপ নামের ফুল, গোলাপ ফুল, এটা আসলে কোন সমাস? কোন সমাস এটা? ওকে, সাকিব বলেছে ও শেয়ার দিয়েছে, ভেরি গুড, শেয়ার ডান সাকিব। সিয়ামও বলেছে শেয়ার ডান, ফ্যান্টাস্টিক। গোলাপ নামের ফুল, গোলাপ ফুল, এটা কোন সমাসের উদাহরণ? ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ, নাকি কর্মধারয়? 13 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, মৌসুমী সাহা বলছে ভাই আমি আগে বলেছি। ওকে, এইটার উত্তর দাও, 13 নম্বরের উত্তর দাও। আয়শা আজাদ, সামি বলছে 12-র এ হবে। অল রাইট, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এইখানে কর্মধারয়, কর্মধারয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 13 নম্বর। বুঝছি। রাহিয়া চৌধুরী বলছে শেয়ার ডান ভাইয়া, ভেরি গুড, ফ্যান্টাস্টিক রাহিয়া, তোমার জন্য আতশবাজি ফুটালাম। এইবার যাই 14 নম্বর প্রশ্নে।
নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ, তার মানে নিচের কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ সেটি জানতে চেয়েছে। মুখচন্দ্র, শশব্যস্ত, পদ্ম আঁখি নাকি সিংহ পুরুষ। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে দুইটা জিনিসের তুলনা থাকবে এবং কমন ফিচারটা থাকবে। কিসের ভিত্তিতে তুলনা করা হচ্ছে সেই কমন গ্রাউন্ডটা, যেটাকে বাংলা ব্যাকরণের সাধারণ ধর্ম বলে, সেটার উল্লেখ থাকবে, তাহলে সেটা উপমান কর্মধারয় সমাস হতে পারবে। রাজশাহী বোর্ডে 2023 সালে আসা এই প্রশ্নটা দেখি নিজে নিজে সলভ করো। এইবার নিজে নিজে এটা সলভ করে দেখি। নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? মুখচন্দ্র, শশব্যস্ত, পদ্ম আঁখি নাকি সিংহ পুরুষ। 13 ডি বলছে আয়শা জাস্ট সুমি। ওকে। শাহিনুল কেন বলেছে? লুৎফর রহমান পিয়াস। ওকে। রাহিয়া অনেক ধন্যবাদ লাইভটা শেয়ার করে ফেলার জন্য। সো এটা সঠিক উত্তর কি? শশ ব্যস্ত মানে কি? শস, শস শব্দটা মানে হচ্ছে খরগোশ। শসের মতো ব্যস্ত তার মানে শস, খরগোশের সাথে কোনো কিছু একটা তুলনা করা হচ্ছে। এখন তুলনাটা করা হচ্ছে তাদের ব্যস্ততার ভিত্তিতে, মানে খরগোশও ব্যস্ত। ব্যস্ত বলতে খুব দৌড়াদৌড়ি করে, ছুটোছুটি করে সারাক্ষণ, এক মুহূর্তে বসে থাকে না, এটাকেই ব্যস্ততা বলছে। আবার যেই জিনিসটার সাথে বা যার সাথে তুলনা করছে সেও ব্যস্ত। তাহলে এখানে আমরা কি পেলাম? যে একটা তুলনা হয়েছে, বুঝলাম, এবং যেই গুণটার ভিত্তিতে তুলনা করা হচ্ছে সেটাও আছে, তাহলে শস্যব্যস্ত শুড বি দা কারেক্ট অ্যান্সার। ওহিদুল্লাহ বলছে 14 এ উত্তর ভুল। তারপর দেখি আর কে কে কট খেয়েছো, আর কে কে কট খেয়েছো দেখি। হাসিনা খাতুন বলছে 14 ডি। হাই হাই সর্বনাশ, তোমাদের তো প্রিপারেশন অবস্থা খুবই খারাপ। তোমাদের যাদের বাংলা প্রিপারেশন অবস্থা এখনো এত খারাপ যে এত অবভিয়াস একটা কোশ্চেনের উত্তর তোমরা ভুল করছো, তোমরা আর দেরি করো না। আমাদের যে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সটা আছে সেখানে দ্রুত ঝটপট জলদি যদি ভর্তি হয়ে যাও। আমি একটু তোমাদেরকে ক্লাসের স্লাইড থেকে, ক্লাসের স্লাইডে পিছিয়ে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে আসি যে আমাদের এই যে কোর্সটা রয়েছে, এসএসসি 2026 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স বিজ্ঞান বিভাগ। আমি ক্লাসের স্লাইডটা দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করলে তোমরা কোর্সে চলে যেতে পারবা। আর একটা ডিসকাউন্ট প্রোমো কোড আছে, এটা হচ্ছে ফারহান এসএসসি 26 দিয়ে তোমরা এই কোর্সটাতে ভর্তি হতে পারবা। আমি একটু, আমি আরো যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করবো, বাট তোমাদের বেসিকের অবস্থা তো খুব একটা সুবিধার না। এই জন্য কোন কোর্সে ভর্তি হলে খুব কম সময়ের মধ্যে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করানো হবে সেটা আমি একটু তোমাদেরকে দেখাতে চাই। ওকে, সো আমি একটু ওয়েবসাইটে চলে যাই, তারপরে গিয়ে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। এরপর আমরা বাকি প্রশ্নগুলো সলভ করব। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 10 মিনিট স্কুলের ওয়েবসাইট। তুমি যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে, সেটা গুগল ক্রোম হতে পারে, মাইক্রোসফট এডজ হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, ব্র্যাভো হতে পারে, যে কোনোটার মাধ্যমে তুমি ফার্স্টে 10ms.com লিখবা। 10 মানে তো 10 বুঝোই, এম মানে হচ্ছে মিনিট আর এস মানে হচ্ছে স্কুল। এত কষ্ট করে পুরোটুকু লিখতে হবে না, জাস্ট গুগলে গিয়ে লিখো 10ms.com, তাহলে তুমি আমাদের ওয়েবসাইটটাতে চলে আসবা। ওয়েবসাইটে ঢুকলেই তুমি দেখবা যে এখানে লেখা আছে এসএসসি 26-এ ভর্তি চলছে। হ্যাঁ, আমাদের এসএসসি 25-এ আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট থেকে 5179 জন এ প্লাস পেয়েছিল। তাদেরকে নিয়ে আমরা একটা বিশাল গ্র্যান্ড সেলিব্রেশন করেছিলাম। আমরা চাই এই বছর এই প্রোগ্রামটাকে আরো বড় করতে, আরো গ্র্যান্ড করতে। সেই জন্য আমাদের টার্গেট হচ্ছে 10,000 স্টুডেন্টকে এসএসসি 26-এ এ প্লাস পাওয়ানো। সো আমরা যেটা করব, এই যে ব্যানারটা রয়েছে, ঠিক আছে, এই যে এইটার উপর ক্লিক করব। ক্লিক করলে দেখো, ক্লিক করলে দেখো এইখানে কিন্তু সবগুলো কোর্স তুমি দেখতে পাচ্ছ। তুমি বিজ্ঞান বিভাগের হলে এইখানে ক্লিক করবা, ব্যবসা শিক্ষা বিভাগের হলে এইখানে ক্লিক করবা। মনে করো তুমি মানবিক বিভাগের শিক্ষার্থী, তো বিস্তারিত দেখো। এখানে ক্লিক করলাম, ক্লিক করে তুমি কোর্সটি কিনুন এই বাটনটাতে ক্লিক করো। তারপরে দেখো এইখানে, দেখি তো আমার প্রোমো কোডটা কাজ করে কিনা। ফারহান এসএসসি 26, এটা হচ্ছে আমার প্রোমো কোড। ইয়েস, দেখো 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। সো যারা যারা আমাদের কোর্সে এখন ভর্তি হও নাই, তারা যে কোনোটা, সায়েন্স কমার্স আর্টস যে কোনোটাতেই তুমি যদি ফারহান এসএসসি 26 এই প্রোমো কোডটা দাও, তাহলে হচ্ছে তুমি 500 টাকা ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবা। ভর্তি হতে বলছি এই কারণে, কারণ হচ্ছে তোমাদের এমসিকিউর উত্তর দেখে আমি বুঝতে পারছি একদম স্পষ্টত যে যেই রকম বেসিক তোমাদের প্রিপারেশনের যে অবস্থা, এখান থেকে যদি খুব একটা ভালো গাইডলাইনে পড়ালেখা না করো, এসএসসি তে প্লাস পাবা না। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এসএসসি পরীক্ষা
এখন আগের মতো এত সহজ হয় না, এত ঢালাও ভাবে নম্বর দেওয়া হয় না। তোমরা নিশ্চয়ই বিগত বছরে মানে একদম তোমাদের ইমিডিয়েট সিনিয়রদের পাশের হার, এ প্লাস পাওয়ার সংখ্যা সবগুলোই দেখেছো। তোমরা কিন্তু আরো ভালো জানো যে তোমাদের সামনের সময়টা খুব একটা সহজ হবে না। সো পড়ালেখা না করে এ প্লাস পাওয়াটা রীতিমতো অসম্ভব হয়ে যাবে। এই জন্য পড়ালেখা করতে হলে কি করতে হবে, এই যে কোর্সগুলো রয়েছে। সো সায়েন্সেও ভর্তি হতে পারো চাইলে, বিজ্ঞান বিভাগ, এখানে বিস্তারিত দেখোতে ক্লিক করো। ঠিক আছে, তারপর হচ্ছে কোর্সটি কিনুন, এই বাটনটাতে ক্লিক করো। এরপরে প্রোমো কোড যোগ করুন, এখানে লিখো ফারহান এসএসসি 26। তারপর হচ্ছে তোমরা এখানে ক্লিক করলেই দেখো 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। সো কিভাবে কোর্সে ভর্তি হতে হয় সেটা তো শিখে ফেললাম। এইবার চলো আমরা আবার আমাদের প্রশ্ন সলিউশনে চলে যাই। ঠিক আছে, অলরাইট। তো 14 নম্বর প্রশ্ন পর্যন্ত সলভ করেছিলাম। আর আজকে ক্লাসের স্লাইডটা যারা পেতে চাও তারা একটু লাইভটা শেয়ার করে ফেলো, তাহলে হচ্ছে ক্লাসের পরে আমি তোমাদেরকে মেসেজে পাঠিয়ে দিব। দেখো সবগুলা তোমার বইয়ের সমস্যার সবকিছু কিন্তু এই ক্লাসের স্লাইডে আসলে আছে। এবং দেখো এখানে কিছু নিনজা টেকনিকও দেওয়া আছে যে কিসের মাধ্যমে তুমি কোন কোন জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবা সেগুলা বোঝানো আছে। যেমন মধ্যপদলোপী কর্মধারয় সমাস, দেখো এখানে মাখানোটা রেড কালার দিয়ে লিখে আবার কেটে দিয়েছি, কারণ এটা লোপ পেয়ে যায় না। ঘি ভাত, হাতে পরার ঘড়ি, তারপর হচ্ছে ঘরে আশ্রিত জামাই, বিজয় নির্দেশক পতাকা, যেটা থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন এসেছে। বুঝতে পেরেছি। সো এইগুলা পাওয়ার জন্য, ক্লাসের স্লাইডটা পাওয়ার জন্য যদি শেয়ার করে ফেলো ক্লাসটা, তাহলে আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। ওকে, চলো আমরা 14 নম্বর পর্যন্ত সলভ করেছিলাম। এইবার দেখি এরপরে কি গতি। 15 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। প্রশ্ন নাম্বার 15, নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? তার মানে উপমেয় আর উপমান, অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে তাকে উপমান বলে, আর যাকে তুলনা করা হচ্ছে তাকে উপমেয় বলে। দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা একদম সেম টু সেম, এরকম কল্পনা করা হয়েছে কোন সমাসে? সিলেট বোর্ডে 2023 সালে এসেছে। চৌরাস্তা, বিষাদসিন্ধু, চাঁদমুখ নাকি 9-6? এটা হচ্ছে বেসিক্যালি রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে উপমেয় পদের সাথে উপমান পদের একটা অভেদ কল্পনা করা হয়, মানে কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই, একই জিনিস বোঝায়। তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে রূপক কর্মধারয় সমাস বলি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে 15 নম্বরে, চৌরাস্তা, বিষাদসিন্ধু, চাঁদমুখ আর 9-6 এদের মধ্যে রূপক কর্মধারয় সমাস কোনটা? রূপক কর্মধারয় সমাস কোনটা? ভেরি গুড, রুমানা খান বলছে ভাই আমি শেয়ার করেছি, যারা যারা শেয়ার করেছে তাদেরকে পাঠিয়ে দেবো ক্লাসের স্লাইড। সো হ্যাঁ, তোমাদের সাথে তোমাদের ফার্সিম ভাইও জয়েন করে ফেলেছে। তো পারভেজ ভুঁইয়াকে ধন্যবাদ ক্লাসটা শেয়ার করে ফেলার জন্য। ভেরি গুড। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে যে বিষাদ সিন্ধু, কারণ এটা রূপক কর্মধারয় সমাস। আমরা তো রূপক কর্মধারয় সমাস চিনি, তাই না? তাহলে এটা রূপক কর্মধারয় সমাস, এটা হবে বিষাদ সিন্ধু। ভেরি গুড, পারভেজ ভুঁইয়া শেয়ার করে ফেলেছে, ওকে আমি পাঠিয়ে দিব। তাহমিনা সুলতানা বলছে ভাই আমি স্লাইডটা পেতে চাই। স্লাইড পাওয়ার জন্য এই লাইভটা শেয়ার দিতে হবে, শেয়ার দিলে আমি তোমাকে ক্লাসের পরে পাঠিয়ে দেবো। 16 নম্বর প্রশ্ন, যেটা এসেছে কুমিল্লা বোর্ডে 2023 সালে, আলু সিদ্ধ কোন সমাসের উদাহরণ? আলু সিদ্ধ কোন সমাসের উদাহরণ? কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব নাকি বহুব্রীহি? আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, এটা কোন সমাসের উদাহরণ? দেখি পারি কিনা। ওই যে দেখো তোমাদের ফার্সিম ভাইয়া আজকে ক্লাস না নিয়ে মার্কেটিং ক্যাম্পেইন চালাতে এসেছে তোমাদের এইচডব্লিউর। তোমরা ওইদিকে নজর দিও না, তোমরা সমাসে ফোকাস করো। সমাস নিয়ে সমস্যা যদি এখনো না কাটে, তাহলে কিন্তু আজীবন সমস্যা থেকে যাবে। এইচএসসি তেও ক্লিয়ার করতে পারবে না, অ্যাডমিশনেও ক্লিয়ার করতে পারবে না, চাকরি পরীক্ষাও ক্লিয়ার করতে পারবে না। বুঝছো? সমাস ক্লাসে মনোযোগ দাও। বলো এটা কি হবে? আলু সিদ্ধ কোন সমাসের উদাহরণ? আলু সিদ্ধ কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব নাকি বহুব্রীহি? ফয়সাল আহমেদ বলেছে 15 হবে বিষাদ সিন্ধু। ওকে, ভেরি গুড, কিন্তু আমরা এখন আসলে 16 নম্বরে চলে এসেছি। প্রশ্ন নম্বর 16, তাওহিদা বলেছে শেয়ার ডান। ভেরি গুড। সো আলু সিদ্ধ কোন সমাসের উদাহরণ? এর উত্তর হচ্ছে কর্মধারয়। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, এটা হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। 17 নম্বর প্রশ্ন দেখি তাহলে। প্রশ্ন নম্বর 17, যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? দিনাজপুর বোর্ড 2023। উপমান, উপমেয়, রূপক নাকি অলোক? আমি তোমাদেরকে একটা কবিতা শিখেছিলাম ফ্রি ক্লাসে, সেটা হচ্ছে, যার সাথে তুলনা তার হয় অপমান, যার হয় অপমান তার নাম উপমান। কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে, মনে করো আমি যদি বলি
বাংলাদেশের ফুটবলার মুরসালিন ওয়ার্ল্ড কাপ জয়ী ফুটবলার মেসির মতো খেলে। এই কথা শুনলে মেসি অপমানিত হবে না? মেসি বলবে যে আরে, আমি একজন ওয়ার্ল্ড কাপ উইনার, আমার আমার ট্রফির শোকেজে ইউসিএল ট্রফি আছে, এতগুলো ব্যালন ডিওর আমি পেয়েছি, আর আমাকে কিনা তুলনা করছে কোথাকার কোন মুরসালিনের সাথে? ও তো জীবনে ওয়ার্ল্ড কাপ খেলে নাই, ইউসিএল খেলে নাই, ব্যালন ডিওরের বানানো হয়তো বা ও করতে পারবে না। ও কিনা, ওর কিনা আমার সাথে তুলনা করা হচ্ছে, তাহলে কার অপমান হবে এখানে? অপমান হবে মেসির। কেন? কারণ মেসির সাথে তুলনা করা হচ্ছে। এইবার যদি আমার নিনজা টেকনিকটাতে চলে যাই, দেখো আমার নিনজা টেকনিকটা এইখানে ক্লাসের স্লাইডে যেহেতু আছে, একটু দেখাই, ক্লাসের স্লাইডেই দেওয়া আছে। নিনজা টেকনিকটা হচ্ছে একটা ছড়া। সেটা কি? সেটা হচ্ছে যার সাথে তুলনা, মানে মেসির সাথে যে তুলনা করলাম, তার হয় অপমান, যার হয় অপমান তার নাম উপমান। যার সাথে তুলনা তার হয় অপমান, যার হয় অপমান তার নাম উপমান। তাহলে যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? চোখ বন্ধ করে দাগিয়ে দিতে পারো, যদি তুমি দিনাজপুর বোর্ডে 2023 সালে প্রশ্ন দিতা, দাগিয়ে দিতে পারতা উপমান। 17 নম্বরের উত্তর হচ্ছে এ, উপমান। শাইমা আক্তারকে ধন্যবাদ শেয়ার করে ফেলার জন্য, ভেরি গুড। ওকে, 18 নম্বর প্রশ্ন দেখি। পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে কি বলে? মাদ্রাসা বোর্ডে 2023 সালে এসেছে পূর্বপদ বিশেষণ বা অ্যাডজেক্টিভ, আর পরপদ হচ্ছে বিশেষ্য বা নাউন হলে কি বলে? আহ এটাকে বলে হচ্ছে সমানাধিকার বহুব্রীহি। পারো তোমরা? সমানাধিকার বহুব্রীহি। 18 নম্বর প্রশ্ন, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষণ হলে তাকে কি বলে? ব্যতিহার বহুব্রীহি, ব্যতিকরণ বহুব্রীহি, সমানাধিকার বহুব্রীহি নাকি অলুক বহুব্রীহি? উত্তর হচ্ছে সমানাধিকার বহুব্রীহি। পারবো? হাই হাই মোশাররফ হোসেন, কেন আল্লাহ হাফেজ বলে বিদায় হয়ে যাচ্ছ কেন? আর অল্প কয়েকটা প্রশ্ন আছে, দেখে যাও, শেষ করে যাও। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে সমানাধিকার বহুব্রীহি সমাস। পেরেছি 18 নম্বর, 18-র উত্তর পারবো? নীল আবির বলছে এ উত্তর হবে না, এই উত্তর হবে না বাবা। রানী সরকার বলছে 17-র এ। আমরা 18 নম্বরে আছি, আমরা এখন আছি হচ্ছে 18 নম্বর প্রশ্নে। ইয়াস, তারপরে যদি একটু দেখি, 19 নম্বর প্রশ্ন, হাতাহাতির সঠিক ব্যাস বাক্য কোনটি? মাদ্রাসা বোর্ডে 2023 সালে এসেছে। এ, হাতা ও হাতি। বি, হাতে হাতে করমর্দন মানে হচ্ছে হ্যান্ডশেক। সি, হাতিতে হাতিতে যে লড়াই, মানে টু এলিফেন্টস আর ফাইটিং, এরকম। আর ডি হচ্ছে হাতে হাতে যে যুদ্ধ, মনে করো পাঞ্জা, হাতে হাতে যুদ্ধ। কোনটা হবে? 19 নম্বর প্রশ্ন, হাতাহাতির সঠিক ব্যাস বাক্য কোনটি? মাদ্রাসা বোর্ডে 2023 সালে আসার প্রশ্ন। হাতা ও হাতি, হাতে হাতে করমর্দন, হাতিতে হাতিতে যে লড়াই, আর হাতে হাতে যে যুদ্ধ, কোনটা হবে? আচ্ছা, এই বোর্ড কোশ্চেন গুলো সলভ করার পরে আমরা ছোট্ট একটা কিউএনএ সেশন করব। সেটা হচ্ছে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা সরাসরি তোমাদের প্রশ্নটা আমাকে উত্তর জিজ্ঞেস করে নিতে পারো। যদি কোনো জায়গায় কিছু না বুঝে থাকো সমাসে, তাহলে জিজ্ঞেস করে নিতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। 11:30 পর্যন্ত, 11:30 পর্যন্ত আমাদের ক্লাসটা হবে। 19 নম্বর বলো, হাতাহাতি সঠিক ব্যাস বাক্য কোনটি? হাতা ও হাতি, হাতে হাতে করমর্দন, হাতিতে হাতিতে যে লড়াই, হাতে হাতে যে যুদ্ধ। সঠিক উত্তর হচ্ছে হাতে হাতে যে যুদ্ধ। 19-এর উত্তর হচ্ছে ডি, 19-এর উত্তর হচ্ছে ডি, হাতে হাতে যে যুদ্ধ। বুঝলাম। 19 নম্বর, ভেরি গুড। তারপর 20 নম্বর এমসিকিউ দেখি, আজকের দিনের জন্য শেষ। রাজশাহী বোর্ডে 2022 সালে এসেছিল, সিংহাসন সমস্ত পদটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ? রূপক, মধ্যপদলোপী, উপমিত, উপমান, কোনটা হবে? প্রশ্ন নম্বর 20। রৌনক ফারহান তাসিন বলছে শেয়ার ডান, ভেরি গুড। যারা শেয়ার দিয়েছো তারা ক্লাসের স্লাইডটাও পেয়ে যাবা। সিংহাসন পদটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ? রূপক, মধ্যপদলোপী, উপমিত নাকি উপমান? সিংহাসন, এটাকে যদি আমরা ব্যাস বাক্যে ভাঙি তাহলে কি পাবো? সিংহ চিহ্নিত আসন। এখন যখন এটা আমরা সমস্ত পত্র দেখছি, সমস্ত পত্র আমরা দেখছি যে সিংহাসন, তার মানে এখানে সিংহ আছে জায়গা মতন। পূর্বপদে সিংহ ছিল, সিংহ আছে। পরপদে আসন ছিল, আসন আছে। তাহলে বাদ গেছে বেচারা চিহ্নিত, যেটা কিনা একটা মধ্যপদ। মধ্যপদ কোনটাকে বলে? পূর্বপদেও যেটা থাকে না, পরপদেও যেটা থাকে না, অর্থাৎ পূর্বপদ ও পরপদ ছাড়া একটা সমাসের ব্যাস বাক্যে যেটুকু অংশ আছে সেটাকে আমরা মধ্যপদ বলি। ফর এক্সাম্পল, গায়ে হলুদ, এটার ব্যাস বাক্য হচ্ছে গায়ে
হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে এখানে গায়েটা তো পুরো পদ, হলুদটা তো পরপদ, কিন্তু এরপরে যে দেওয়া হয় যে অনুষ্ঠানে, পুরো যে ফ্রেজটা আছে পুরোটাকে কি আমরা বলতে পারি হচ্ছে মধ্যপদ। তাও 20-এর উত্তর কি হবে? সিদ্ধান বলেছে শেয়ার ডান, ভেরি গুড। প্রশ্ন নম্বর 20, রূপক মধ্যপদলোপী উপমিত নাকি উপমান? উত্তর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? সো আমাদের আজকের ক্লাসে এমসিকিউ এই 20টাই আমরা সলভ করতে চেয়েছি, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এখান থেকেই তোমার এসএসসি পরীক্ষায় কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন বাকি যে 15 মিনিট সময় আছে, এই সময়ের মধ্যে তুমি একটু কমেন্টে লিখে জানাও যে সমাসের কোনো স্পেসিফিক কিছু যদি তুমি না বুঝে থাকো, সেটা আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, এইরকম ক্লাস তোমরা আরো ফ্রিতে এই গ্রুপে চাও কিনা, সেটা তোমরা লিখে জানাবা। এই গ্রুপেই ক্লাস রিভিউ হিসেবে সেটা তোমরা লিখে জানাবা। SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS, এই যে গ্রুপটা রয়েছে এইখানে। সো আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যে 5জন ক্লাস রিভিউ লিখবা, যে আজকের ক্লাসটা কেমন ছিল, কি শিখেছো, কোন ব্যাপারগুলো ভালো লেগেছে, কোন জায়গায় আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সেই টপ 5-এর পোস্ট আমি নিজে পড়ে পড়ে অ্যাপ্রুভ করে দিব। সো তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা শেষ হলেই আজকে ক্লাসটা ওভারঅল তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা আমাকে লিখে জানাবা এই গ্রুপের ওয়ালে সরাসরি। ইয়েস, এখন যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক, সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, মৌসুমী বলছে 20-এর বি হবে জান্নাতুন নিসা ঐশী বলেছে আমি সবার আগে অ্যান্সার দিয়েছি। ভেরি গুড। আমরা তাহলে একটু তোমাদের যেহেতু স্পেসিফিক প্রশ্ন এখনো দেখতে পাচ্ছি না, সীমা আক্তার বলছে শেয়ার ডান, আমি চলো তোমাদেরকে একটু সমাসের এলিমেন্ট গুলা কিভাবে আইডেন্টিফাই করতে সেটা একটু দেখাই, তাহলে তোমাদের জন্য জিনিসপত্র অনেক সহজ মনে হবে। দেখো, এই যে দেখো, সমাসে মূলত 5টা উপাদান আছে যেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে পারতে হবে যদি আমরা সমাসকে আইডেন্টিফাই করতে চাই। প্রথমটা হচ্ছে সমস্ত পদ। সমাসবদ্ধ যে শব্দটা, যেমন সিংহাসন, রাজপথ, চৌরাস্তা, কাজল কালো, শশব্যস্ত, এইটাকে আমরা বলি হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ ক্লিয়ার হলে একটু কমেন্টে লিখো সমস্ত পদ ক্লিয়ার। একটা একটা ধরে ধরে আগাবো। আমরা যদি এই আহ এলিমেন্টগুলো, উপাদানগুলো আইডেন্টিফাই করতে পারি খুব সহজে, তাহলে আমরা সমাসও খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। তাহমিনা সুলতানা বলছে ভাই আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ তাহমিনা তোমাকে। আমি তোমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কিন্তু শীঘ্রই শুরু করে দিচ্ছি আমাদের যেই SSC 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স রয়েছে সেখানে। তো যারা যারা এখনো ভর্তি হয় নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও। তাহলে আমরা খুব ভালো মতো আমাদের সব পড়া কমপ্লিট করবো এবং ইনশাল্লাহ গোল্ডেন A+ পাবো। বুঝেছি সমস্ত পদ কাকে বলে। আচ্ছা, এইবার হচ্ছে ব্যাস বাক্য কাকে বলে। একটা সমাসকে যখন আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তখন আমরা কি পাই? তখন হচ্ছে আমরা একটু কি পাই, তখন হচ্ছে আমরা একটা বাক্যের মতো পাই। যেমন সিংহাসনকে যে ভাঙলাম, আমরা পেলাম সিংহ চিহ্নিত আসন। হাতে খড়িকে যখন আমরা ভাঙলাম তখন আমরা পেলাম হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। এই যে বাক্যের মতো যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে ব্যাস বাক্য। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার বলে ফেলতে হবে। তাহলে আমরা সমস্ত পদ চিনলাম, আমরা ব্যাস বাক্য চিনলাম, এইবার আমরা চিনবো হচ্ছে সমসমান পদ। এইবার আমরা কি চিনবো? এবার আমরা চিনবো হচ্ছে সমসমান পদ। ওকে, সমসমান পদ কোনটা? একটা ব্যাস বাক্যে যতগুলো পদ আছে সবগুলোকে সমসমান পদ বলে, একটা একটা করে সমসমান পদ বলে। যেমন হাতে খড়ি, হাতে একটা একটা সমসমান পদ, খড়ি একটা সমসমান পদ, দেওয়া একটা সমসমান পদ, হয় একটা সমসমান পদ, যে একটা সমসমান পদ, এবং অনুষ্ঠান একটা সমসমান পদ। তার মানে আমাদের মূল যে সমাসটা ছিল সেটা হচ্ছে হাতে খড়ি। আর এটাকে যখন আমি ভাঙি তখন আমি একটা ব্যাস বাক্য পাই। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই ব্যাস বাক্যের প্রত্যেকটা পার্টকে, প্রত্যেকটা পদকে একটা একটা করে সমসমান পদ বলে। এই জন্য হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, সবগুলোই হচ্ছে সমসমান পদ। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে বলবো যে 10 মিনিট স্কুলের গ্রুপে জয়েন করে ফেল জলদি জলদি। এখানে কিন্তু ভালো ভালো মজার মজার সলিড সব ক্লাস হচ্ছে এবং আমাদের A+ কিন্তু পারুন ভাইয়া এনশিওর করে দিচ্ছে। এখন আসবো আমি সবচেয়ে ক্রুশাল 2টা এলিমেন্ট, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ।
আমরা পূর্বপদ আর পরপদ কেন আলাদা করতে পারি না? কারণ আমরা পূর্বপদ আর পরপদ অনেক সময় আলাদা করার চেষ্টা করি কোত্থেকে জানো? সেটা হচ্ছে আমরা পূর্বপদ আর পরপদ আলাদা করার চেষ্টা করি এই ব্যাস বাক্য থেকে, হুইচ ইজ আ রং প্রসেস। ব্যাস বাক্য থেকে কখনো পূর্বপদ আর পরপদ নির্ণয় করতে হয় না। তোমরা যদি ডক্টর হায়াত মাহমুদের এই কোটেশনটা দেখো, সেটা হচ্ছে তিনি বলেছেন পূর্বপদ ও পরপদ নির্ণয় করতে হবে সমস্ত পদ থেকে। এই যে এইটা, এই যে সমস্ত পদ, সমস্ত পদ কোনটা? সমস্ত পদ কোনটা? সমস্ত পদ হচ্ছে এই যে রাজপথ, এটা হচ্ছে তোমার সমস্ত পদ। রাজপথ, এই সমস্ত পদ, এই সমস্ত পদে যে পদটা আগে থাকবে সেটা হচ্ছে পূর্বপদ, যে পদটা পরে থাকবে সেটা হচ্ছে পরপদ। বুঝতে পেরেছো? সমস্ত পদে যেই পদটা আগে থাকবে সেটা হচ্ছে পূর্বপদ, যে পদটা পরে থাকবে সেটা হচ্ছে পরপদ। তার মানে দেখো এখানে কিন্তু রাজপথ, সমস্ত পদে আমি পেয়েছি রাজটা আগে পথটা পরে, কিন্তু এইখানে পুরো ব্যাপারটা উল্টা। ব্যাস বাক্যে দেখো পথের রাজা, তার মানে পথ আগে রাজা পরে, কিন্তু এখানে কিন্তু পথ পরে ছিল। এখানে পথ আগে, এখানে পথ পরে, তাহলে একটা গ্যাঞ্জাম না? তাহলে ভাইয়া কোনটা পূর্বপদ হবে কোনটা পরপদ হবে? সবসময় মনে রাখবা ডক্টর হায়াত মাহমুদ যেটা বলেছেন সেটাই। ডক্টর হায়াত মাহমুদ বলেছেন দেখি মনে রাখতে হবে এরকম না, আমি তোমাদেরকে বলছি দেখেও মনে রাখতে পারো। সেটা হচ্ছে যে সমস্ত পদে যে অংশটা আগে থাকবে সেটা হচ্ছে পূর্বপদ, সমস্ত পদে যে অংশটা পরে থাকবে সেটা হচ্ছে পরপদ। সেটা কি? সেটা হচ্ছে পরপদ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এখানে পূর্বপদ হচ্ছে রাজ আর পরপদ হচ্ছে পথ। এইবার তোমরা একটু আমাকে কমেন্টে লিখে জানাও তো দেখি যে আমাদের গায়ে হলুদটা তোমরা বুঝছো কিনা দেখো তো। তোমরা একটু দেখো, দেখে একটু গায়ে হলুদটা নিজেরা দেখো। সাইদ আহমেদ বলছে স্যার এরকম ক্লাস আরো চাই, অনেকগুলো হাত জোড় করার ইমোজি দিয়েছে। হাত জোড় করার ইমোজি দিতে হবে না। আজকে ক্লাসটা কেমন লেগেছে ক্লাসের একটা স্ক্রিনশট নাও, সেটা এই গ্রুপে পোস্ট করো, তোমাদের বন্ধুদেরকে ডেকে আনো, যাতে করে আমি 10 মিনিট স্কুলের টিমকে বোঝাতে পারি যে এই ধরনের ফ্রি লাইভ ক্লাসের তোমাদের আরো দরকার আছে। তোমরা নিয়মিত ক্লাস করবে এরকম প্রতিশ্রুতি আমাকে দিলে আমি এরকম ক্লাস আরো আয়োজন করার সর্বোচ্চ চেষ্টা আমার পক্ষ থেকে করতে পারি। সো তোমাদের যেটা করতে হবে এই ক্লাসটার পরেই ক্লাস রিভিউটা এই গ্রুপে দিয়ে দিতে হবে। তোমাদের স্কুলের বন্ধুদেরকে বলতে হবে গ্রুপে জয়েন করে ফেল, শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সেও ভর্তি হয়ে যেতে হবে। বুঝতে পেরেছি? অল রাইট। সো তাহলে কিন্তু আজকের একটা ক্লাসে আমরা সমাসের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলেছি। ক্লাসের স্লাইডে কি কি পাবা সেটা যদি একটু দেখাই দেই এক নজরে, সেটা হচ্ছে যে তোমরা ক্লাসের স্লাইডে খুব সহজে কিভাবে লিঙ্ক থেকে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারবা সেটা এখানে দেওয়া আছে। আমার নামের যে প্রোমো কোডটা ফারহান SSC 26, অর্থাৎ আমার নাম ফারহান, এসএসসি হচ্ছে তোমার, SSC 26 হচ্ছে তোমার ব্যাচ, এটা লিখলেই তুমি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। আচ্ছা, তারপর এখানে বেসিক গুলো আছে, সমাসের বেসিক, এটা তুমি পড়বা। সমাস মূলত 4 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। এখন সমাসের সমস্যা দূর করতে হলে আমাকে 5টা উপাদান চিনতে হবে: সমস্ত পদ, ব্যাস বাক্য, সমসম্মান পদ, পূর্বপদ আর পরপদ। এখানে কিন্তু আমরা অলরেডি সেগুলো চিনে ফেলেছি। দুইটা এক্সাম্পল আছে স্লাইডে, সো এই দুইটা দিয়ে আমরা চিনে ফেলবো। তারপর হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস খুবই সহজ। দ্বন্দ্ব সমাস হচ্ছে দুইটা পূর্বপদ আর পরপদ, দুই পদেরই অর্থের প্রাধান্য থাকে, তখন সেটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। যেমন মা বাবা, ভাই বোন, দাদা দাদি, এগুলা সোনা রূপা, স্বর্গ নরক, হাত পা, 19-20, ঝড় বৃষ্টি, সবগুলো কিন্তু দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তারপরে হচ্ছে আমি যদি একটু দেখাই অলুক সমাস। অলুক শব্দটার মানে কি? অলুক মানে হচ্ছে লোপ না পাওয়া। শব্দটার এর অর্থ হচ্ছে না, আর লুক মানে হচ্ছে লোপ পাওয়া। তার মানে অলুক বলতে বোঝায় লোপ না পাওয়া। অলুক বলতে বোঝায় হচ্ছে লোপ না পাওয়া। প্রশ্ন হচ্ছে যে কোন জিনিসটা লোপ না পাওয়া? সেটা হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া। যেই সমাসে বিভক্তি লোপ পায় না, যেমন হচ্ছে দুধে ভাতে, দেখো দুধ মূল শব্দ হচ্ছে দুধ, এর সাথে একটা এ বিভক্তি আছে, এরপরে মূল শব্দ হচ্ছে ভাত, এর সাথে একটা এ বিভক্তি আছে, তাহলে দুধে ভাতে এখানে বিভক্তিটা যেহেতু লোপ পায় না, এটাকে আমরা একটা অলুক দ্বন্দ্ব সমাস বলতে পারি। নির্নিবিড় বলছে স্যার লাভ ইউ। ওকে, আই লাভ ইউ অল। বুঝতে পারলাম, ঠিক আছে। তবে এখানে অনেকগুলো অলুক দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল দেওয়া আছে, একদম ব্যাখ্যা করে লিখে দেওয়া আছে যে কেন এখানে মূল শব্দ হাত ছিল, তার সাথে একটা এ বিভক্তি হয়ে হাতে হয়েছে। মূল শব্দ কলম ছিল, তার সাথে একটা এ বিভক্তি হয়ে কলমে হয়েছে। হাতে কলমে, চোখে মুখে, চলনে বলনে, এইভাবে করে হচ্ছে। কর্মধারয় সমাসে আমি তোমাদেরকে অলরেডি পূর্বপদ, উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয় সমাস তোমাদেরকে বুঝিয়েছি। সো এই যে দেখো, উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মটার উল্লেখ থাকে,
উপমিত কর্মধারয় সমাসে সাধারণ ধর্মটার উল্লেখ থাকে না। এতটুকু জাস্ট মনে রাখতে হবে, তাহলেই পারবা। তারপর তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে হচ্ছে পরপদের অর্থপ্রধান, কিভাবে মনে রাখবো? আরেকটা নিনজা টেকনিক শেখাই। তৎপুরুষ, দেখো এখানে একটা র আছে না, তৎপুরুষ। এই যে দেখেছো তৎপুরুষ, এখানে একটা র আছে, তৎপুরুষ এখানে কি আছে? এখানে একটা র আছে, তাই না? এই যে দেখো, এই যে দেখো তৎপুরুষ, এখানে একটা র আছে। এবার যদি দেখি পর, দেখেছো পর, পরপদ, এখানে একটা র আছে। তার মানে সমাসের যে মূল চারটা ক্যাটাগরি, কর্মধারয়, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি, মেইন যে চারটা প্রকারের সমাস, তার মধ্যে যে দুইটার মধ্যে র আছে সেই দুইটাতে পরপদের অর্থ প্রধান, কারণ পর এটার মধ্যে র আছে। তাহলে কোন দুইটা সমাসের পরপদের অর্থ প্রধান? একটা হচ্ছে কর্মধা রয়, র আছে দেখেছো। আর একটা হচ্ছে তৎপু রুষ, র আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, তারপরে দেখি। এরপর অলুক তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস সবগুলো কিন্তু এখানে আছে। এইবার আমি তোমাদেরকে একটু আরেকটা নিনজা টেকনিক শিখাই, সেটা হচ্ছে সমানাধিকার বহুব্রীহি সমাস আমরা কিভাবে মনে রাখবো। দেখো, মনে রাখার নিনজা টেকনিকটা একটু শিখো। এটাকে তোমরা এইভাবে পড়বা, সম এন আধিকার, সম এন আধিকার। এই এতে হচ্ছে অ্যাডজেক্টিভ আর এনে হচ্ছে নাউন। তার মানে পূর্বপদ হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ, আর পরপরটা হচ্ছে এন, নাউন বা হচ্ছে বিশেষ্য। এখানে খুব সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে, দেখো যেমন এক গুঁয়ে, তার মানে কি হচ্ছে এক গোঁজার, এক এটা কি? এটা একটা সংখ্যা, সংখ্যা মানে কি? সংখ্যা মানে হচ্ছে সেটা একটা বিশেষণ। তাহলে প্রথমটা পূর্বপদ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর গো, গো মানে হচ্ছে জেদ, অনেক জেদি, যে অনেক জেদ যা, তো তাহলে সেটা হচ্ছে কি আমাদের একটা নাউন। লাল পেড়ে, লাল, এটা কি? এটা একটা বিশেষণ, মানে এটা একটা অ্যাডজেক্টিভ। দেখো সম এন, এটা আগে ছিল, তাহলে এই অ্যাডজেক্টিভ আগে, দেখেছো লাল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। পেড়ে, পেড়ে মানে কি? পার, এই যে পার, পার কি? পার তো একটা নাউন, এটা হচ্ছে একটা বিশেষ্য। এটাই কিন্তু এখানে বলেছিলাম নিনজা টেকনিকের মাধ্যমে, পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য, এটি হচ্ছে সমানাধিকার বহুব্রীহি সমাস। সো এখানে খুবই সহজ, সম এন আধিকার, এতে হয় অ্যাডজেক্টিভ, এনে হয় নাউন। তো এরকম আরো মজার মজার নিনজা টেকনিকের মাধ্যমে তোমরা যদি সমাজ সহ অন্যান্য টপিকগুলো শিখে ফেলতে চাও, তাহলে আর দেরি না করে আমাদের যে SSC 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স রয়েছে সেখানে ভর্তি হয়ে যাও। দেখা হবে আমাদের পেইড ব্যাচের কোর্সে। সেখানে আরো ইন্টারেস্টিং ভাবে, আরো মজার ভাবে, আরো ইম্পর্টেন্ট সব প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। ক্লাস রিভিউ এই গ্রুপে লিখে পোস্ট করতে ভুলো না। দেখা হবে নিয়মিত আমাদের এই ফ্রি গ্রুপটাতে। স্কুলের বন্ধুদেরকে বলো যে যাতে তারাও, স্কুলের বন্ধুদেরকে বলো যাতে তারাও আমাদের এই গ্রুপটাতে জয়েন করে ফেলে, SSC 26 সুপার স্টুডেন্ট 10 MS এই গ্রুপটাতে জয়েন করে ফেলে। এবং যারা এখনো আমাদের SSC 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে ভর্তি হয় নাই, তাদেরকে বলো দ্রুত দ্রুত জলদি জলদি ভর্তি হয়ে যেতে। সময় নষ্ট করলে পরে কিন্তু এমন অবস্থা হবে, এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে। বুঝতে পেরেছো? অল রাইট।